নমস্কার আপনাদের সবাইকে। আজকে আমরা আলোচনা করব নতুন নোটিফিকেশন অনুযায়ী ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার স্কিম এবং সিলেবাস নিয়ে। তো আসুন শুরু করা যাক। এবারের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 400 মার্কসের হবে। পেপার ওয়ান, জিএস পেপার ওয়ান এবং জিএস পেপার টু। প্রতিটি পেপারে থাকবে 200টি করে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং প্রত্যেকটি পেপার 200 মার্কস করে হবে এবং সময় হবে 2 ঘন্টা করে। আগে যেরকম 200 মার্কসের পরীক্ষা হতো 2 ঘন্টাতে, কিন্তু এখন হবে 200, প্রত্যেকটি পেপার 200 মার্কস করে এবং 2 ঘন্টা করে, তার মানে 4 ঘন্টার এক্সাম। প্রিলিতে 4 ঘন্টার এক্সাম। জেনারেল স্টাডিজ পেপার টু যেটা থাকবে সেটা শুধুমাত্র 33%, মানে 200-র মধ্যে 33%, 66 মার্কস তুললে এটা কোয়ালিফাই হবে। এবং এই যে 66, মানে এই সেকেন্ড পেপারে যতই মার্কস ওঠানো হোক না কেন, এটা পেপার ওয়ানের সাথে যেটা মেনলি কাট অফ মার্কস হবে, সেই কাট অফ মার্কস হবে জিএস পেপার ওয়ানের উপর ভিত্তি করে। এই সেকেন্ড পেপারে যতই মার্কস ওঠাও না কেন, এটা শুধুমাত্র কোয়ালিফাই, এটা 66 পেলেই তবেই পেপার ওয়ান দেখা হবে। যাই হোক, প্রত্যেকটা প্রত্যেকটা এটা ম্যান্ডেটরি যে প্রত্যেকটা ক্যান্ডিডেট এই পরীক্ষাটা যাতে এই দুটো পেপারই অ্যাপিয়ার করে। স্ট্যান্ডার্ড পেপারস উইল বি লেভেল নলেজ অফ এক্সপিরিয়েন্স গ্রাজুয়েট লেভেল। আগে মাধ্যমিক লেভেলে ছিল, এখন গ্রাজুয়েট লেভেল করা আছে। এখানে তো নেগেটিভ মার্কিং কিছু দেখা যাচ্ছে না। তো মোটামুটি ভাবে এটুকুই বোঝা যাচ্ছে, 400 নম্বরের মধ্যে পরীক্ষা হবে প্রিলি ওয়ান, যার মধ্যে পেপার টু এ 66 পেলে তবেই পেপার ওয়ানের খাতা দেখা হবে। আর পেপার ওয়ানের যে মার্কস হবে সেই ভিত্তিতেই কাট অফ মার্কস নির্ধারিত হবে। এবার দেখা যাক যে ডাব্লিউবিসিএস এর জেনারেল স্টাডিজ পেপার ওয়ানের কি কি সাবজেক্ট রয়েছে। এখানে রয়েছে 8 থেকে 9টি সেগমেন্ট। তার মধ্যে প্রথমেই রয়েছে ইংলিশ। ইংলিশের মধ্যে কি রয়েছে? ইডিয়মস, সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্বস, আর আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। এই 20টি কোশ্চেন থাকবে 20 মার্কসের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে 2টি সেগমেন্ট থাকবে। এটা হলো স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের মধ্যে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে, যেমন থাকতে পারে হলো বিভিন্ন ধরনের ডেট, যেরকম 4 ফেব্রুয়ারি ক্যান্সার ডে, ইম্পর্টেন্ট ডেটস। 1 ডিসেম্বর এইডস ডে, তারপর 1 মে লেবার ডে, এরকম ইম্পর্টেন্ট ডেটস। কিছু আহ, আহ, বিভিন্ন ধরনের ডান্স ফর্ম, যেরকম কুচিপুডি, কেরালা, এইসব টাইপের স্ট্যাটিক জিকে থাকবে কিছু। এবং কিছু থাকবে কারেন্টের মধ্যে বিভিন্ন ধরনের খেলার, যেরকম ক্রিকেট, টেনিস, ফুটবল, এগুলো কোন টিম পেয়েছে, এবং কমনওয়েলথ গেমস, ফিফা, এইসবের মধ্যে থাকবে অ্যাওয়ার্ডস, যেরকম নোবেল, সরস্বতী সম্মান, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, অর্জুন অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, অস্কার কে পেয়েছে। সায়েন্সের মধ্যে যে ইসরোর বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো, সাবমিট, G20, G7, এগুলো। এবার নোবেল কে পেয়েছে, এইসব ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এখানে থাকবে 20টি কারেন্ট অ্যাফেয়ার্স 20 মার্কসের জন্য। এরপরে আসে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। বায়োলজির মধ্যে সেল, নিউট্রিশন, এইসব আছে বায়োলজির মধ্যে। ফিজিক্সের মধ্যে থাকতে পারে ইউনিট, এনার্জি, লাইট, সাউন্ড, ইলেকট্রিসিটি, এইসব। এর থেকে এইরকম ভাবেই কোশ্চেন বিভিন্ন ধরনের এইসব সাবজেক্টের এইসব থেকে কোশ্চেন থাকবে। এবং কেমিস্ট্রির মধ্যে থাকতে পারে অ্যাসিড, বেস, স্ট্রাকচার অফ অ্যাটম, পিরিয়ডিক টেবিল, অর্গানিক কেমিস্ট্রি, এইসব থেকে। এই টোটাল 3টা সাবজেক্ট থেকে থাকবে 20 মার্কস। জেনারেল সায়েন্সের মধ্যে 20 মার্কস। খুব বেশি, মানে একদম বই, প্রত্যেকটা বই থেকে পড়লে, বই ধরে ধরে একদম, যদি 12-এর বই ধরে ধরে পড়া যায় তাহলে তো ভালোই, কিন্তু এত পড়া সম্ভব না। সেহেতু মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যদি পড়া যায়, বেশ কিছু কোশ্চেন কমন পাওয়া যাবে। যাই হোক, এরপরে হিস্ট্রি। হিস্ট্রি দুরকম ভাবে আছে, একটা INM, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, আর একটা ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা থেকে 1857,
পর্যন্ত যে পিরিয়ডটা আছে সেটা ইন্ডিয়ান হিস্ট্রি, এবং 1857 পরের থেকে স্বাধীনতা 1947 এই পর্যন্ত সালটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তো এখান থেকে কোশ্চেন আসবে জিওগ্রাফি, জিওগ্রাফি থেকে আসবে কুড়ি স্পেশাল রেফারেন্স উইথ ওয়েস্ট বেঙ্গল। জিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়তে হবে এবং জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলও পড়তে হবে। জিওগ্রাফির মধ্যে ফিজিওগ্রাফিক ডিভিশন, রিভার প্রজেক্ট, এগ্রিকালচার, সয়েল, ইরিগেশন, এনভায়রনমেন্ট। এবার এনভায়রনমেন্ট একটা লাস্টে একটা আছে এনভায়রনমেন্ট, আগে জিওগ্রাফিতে ছিল, কিন্তু এখন এই এনভায়রনমেন্টের উপরেই 40 নম্বর আছে। তার মানে আমাদেরকে এই এনভায়রনমেন্ট ভালো মতন করে পড়তে হবে, জিওগ্রাফি থেকে পড়তে হবে এবং এক্সট্রা করে এনভায়রনমেন্ট পড়তে হবে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসবে। ইকোনমিক্সের উপর আছে 20 মার্কস, 20টি কোশ্চেন ইকোনমিক্স থেকে আসবে। ইকোনমিক্সে আছে ব্যাংকিং স্ট্রাকচার, 5 ইয়ার প্ল্যান, ফিসকাল এবং মনিটারি সিস্টেম, আরবিআই, এইসব থেকে আসবে কোশ্চেন। প্রথম এর আগে যখন ডাব্লিউবিসিএস এর প্রিলি হতো সেখানে ইকোনমিক্স থেকে থাকতো 10 মার্কস এবং পলিটি থেকে থাকতো 10 মার্কস, কিন্তু এবারে নতুন ইকোনমিক্সে আছে 20 মার্কস এবং পলিটিতে আছে 20 মার্কস। পলিটিক্যালের মধ্যে থাকবে আর্টিকেল গুলো, স্ট্রাকচার আমাদের সংবিধানের, তারপরে আছে অ্যামেন্ডমেন্ট, কমিটি, কমিশন, কাউন্সিল, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটিস, এগুলো। ফান্ডামেন্টাল রাইটসটাকে ভালো মতন পড়তে হবে। যাই হোক, ধীরে ধীরে সব কোশ্চেন অ্যান্সার করা যাবে। এই হলো 200 নম্বর জিএস ওয়ানের। এটার উপর ভিত্তি করেই কাট অফ মার্কস, এখানে যত নম্বর কেউ যদি এখানে 200-র মধ্যে 130 বলা যেতে পারে, কারণ এর আগের বার কাট অফ হাই গিয়েছিল, 130 স্কোর করতে পারে তাহলে হয়তো সে প্রিলি কোয়ালিফাই করে যাবে। 130 ধরেই চলতে হবে। এরপরে আসি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি জেনারেল স্টাডিজ পেপার 2। পেপার 2 এর উপর কোন কোন সাবজেক্টগুলোর থেকে কোশ্চেন আসবে। এখানে আছে কম্প্রিহেনশন, এখানে প্যাসেজ দিয়ে দিবে, একটা প্যাসেজের থেকে বিভিন্ন কোশ্চেন করবে, সেখানে আছে 60 মার্কস। এই দুটা ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল এবং ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, এই দুটো আমি একটু পরে বলছি। যাই হোক, জেনারেল মেন্টাল এবিলিটি এখান থেকে আছে 30। মোটামুটি ভাবে জেনারেল মেন্টাল এবিলিটি, বেসিক নিউমেরিসি এবং লজিক্যাল রিজনিং, এখান থেকে মোটামুটি ভাবে এই অঙ্কের মধ্যে 100 নম্বর থাকবে, আর এই তিনটা মিলিয়ে মোটামুটি ভাবে 100 নম্বর থাকবে। তো জেনারেল মেন্টাল এবিলিটির মধ্যে বিভিন্ন ধরনের আমাদের যেগুলো আছে, টাইম ওয়ার্ক, ওয়েজেস, প্রবলেম, প্রফিট লস, এসআইসিআই, এসব এসব থাকবে জেনারেল মেন্টাল এবিলিটির মধ্যে। এবং নিউমেরিসি, নম্বর, বিভিন্ন নম্বর রিলেশন, নম্বর সিরিজ, অর্ডার, ম্যাগনিটিউড, ডাটা ইন্টারপ্রিটেশন, বিভিন্ন চার্ট থাকবে, সেখান থেকে ডাটা দেওয়া থাকবে, সেগুলোকে ইন্টারপ্রেট করতে হবে, ডাটা সাফিসিয়েন্সি ক্লাস 10 লেভেলের। এবং লজিক্যাল রিজনিং এর মধ্যে থাকবে কোডিং, ডিকোডিং, অ্যানালজি, এইসব টাইপের থাকবে 35 মার্কস রিজনিং এর মধ্যে যেসব থাকবে। মোটামুটি ভাবে দেখা গেলে এখান থেকে থাকবে 100 মার্কস, এবং ইংরেজির থেকে থাকবে 60। এবং ইন্টারপার্সোনাল স্কিল, এটা একটা নতুন বিষয়, ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং। ইন্টারপার্সোনাল স্কিল, কোনো ব্যক্তির ব্যক্তিগত যে দক্ষতা থাকে এবং কমিউনিকেশন মানে যোগাযোগ। আপনি মনে করেন একজন একটা অফিসের হেড হয়ে গেলেন, আপনি সেখানে আপনার কলিগদের সাথে এবং যে পাবলিকরা আসবে আপনার অফিসে তাদের সাথে কি রকম ভাবে কমিউনিকেশন বা আপনার কি ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে। যোগাযোগ মতলব গাড়িতে যাওয়া আসা এই যোগাযোগ না, একজন লোকের সাথে ইন্টারাকশন কিভাবে আপনি করছেন, অফিসটাকে কত ভালো মতন চালাচ্ছেন, এই সবের উপর থেকে কোশ্চেন আসবে। এবং ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং, কোনো একটি প্রবলেম আপনার অফিসে অ্যারাইজ করলো বা আপনি দেখতে পেলেন, সেটাকে কি করে সলভ করবেন, সেখানে কোশ্চেন। আমরা কোশ্চেন দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে দেখবো ইন্টারপার্সোনাল স্কিল এবং ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল। এর একটি কোশ্চেন, যেমন এখানে বলছে, একটি দলগত মিটিং এ আপনার সহকর্মী যখন আপনার দেওয়া গঠনমূলক প্রতিক্রিয়া, কনস্ট্রাকটিভ ফিডব্যাক প্রত্যাখ্যান করেন, তখন আপনার সবচেয়ে উপযুক্ত প্রতিক্রিয়া কি হওয়া উচিত। তর্ক এড়াতে সম্পূর্ণ চুপ করে যাওয়া, সহকর্মীর ব্যক্তিগত দক্ষতার সমালোচনা করা, আপনার প্রতিক্রিয়া নির্দিষ্ট আচরণের উপর ভিত্তি করে ছিল কিনা তা শান্তভাবে ব্যাখ্যা করা এবং তাকে তার দৃষ্টিকোণ জিজ্ঞাসা করা।
সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই প্রত্যাখ্যানের বিষয়ে জানানো। আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ ধরি। ধরুন আপনার অফিসে আপনার কোনো সহকর্মী রিটায়ার করেছে, তাকে ফেয়ারওয়েল দিতে হবে। এবার সেখানে আপনি আপনার কলিগদের বললেন যে এই ফেয়ারওয়েলের জন্য সবাইকে 500 টাকা করে চাঁদা দিয়ে এই ফেয়ারওয়েলটি করতে হবে। তার মাঝখানে একজন বলে দিল যে আমি দিতে পারবো না। তাহলে যখন উনি বলে যে দিতে পারবো না, তখন আপনি কি করবেন? তর্ক, আর ওনার সাথে আর কোনো কথা বলবেন না, তর্ক এড়াতে চুপ করে যাবেন? এবার যদি আপনি চুপ করে যান তাহলে কি হবে? আরেকজন বলবে আমিও দেবো না। এইভাবে সহকর্মীর ফেয়ারওয়েল হবেই না। তো সহকর্মীর ব্যক্তিগত দক্ষতা সমালোচনা করবেন। এবার কারো যদি ব্যক্তিগত দক্ষতা সমালোচনা করেন, তো একটা ঝগড়ার সৃষ্টি হবে। তো এটাও হবে না। এটাও হবে না। তো কি হবে? আপনার প্রতিক্রিয়াটি নির্দিষ্ট আচরণের উপর ভিত্তি করে ছিল কিনা? আপনি যে বললেন যে 500 টাকা করে নেওয়া হবে, সেটি কি জন্য? ফেয়ারওয়েলের জন্য নেওয়া হবে। তাকে শান্তভাবে এটি ব্যাখ্যা করেন এবং তাকে তার দৃষ্টিকোণ জিজ্ঞাসা করেন যে আপনি যদি না দেন তাহলে তো ফেয়ারওয়েল হবে না। আপনিও তো একদিন রিটায়ার করবেন, আপনাকেও তো একদিন এইভাবে ফেয়ারওয়েল দিতে হবে। তো আপনি কি বলতে চাচ্ছেন বা কি জানতে চাচ্ছেন, তার দৃষ্টিকোণ জিজ্ঞাসা করা। আমার মতে অ্যান্সার হবে কোশ্চেন সি। আর সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই প্রত্যাখ্যানের বিষয় জানানো। আপনার যে অফিসের বস বা উপরে যে থাকবে, তাকে জানালে তো আর এই সমস্যার সমাধান হচ্ছে না। তো সমাধান করতে গেলে এটাই করতে হবে। আপনার যে নির্দিষ্ট আচরণের কোন ভিত্তিতে ছিল এবং তাকে তার শান্তভাবে তার দৃষ্টিকোণ জিজ্ঞাসা করা। এবার দ্বিতীয় কোশ্চেন জিজ্ঞাসা দেখি, কার্যকর যোগাযোগের জন্য নিচের কোন দক্ষতাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? দ্রুত কথা বলার ক্ষমতা, কঠিন শব্দ ও কঠিন শব্দ ব্যবহার করা, সক্রিয় শ্রবণ, স্পষ্টতা ও মৌখিক ইঙ্গিত সম্পূর্ণরূপে উপেক্ষা করা। তো আমরা যারা সরকারি অফিসে কাজ করি বা কর্মচারী, যদি এখানে যোগাযোগের জন্য নিচের একটা উদাহরণ নিই। কার্যকর যোগাযোগ, যেরকম ধরুন আহ, কেউ কোনো অফিসে কোনো একটি সমস্যা নিয়ে গেল। এবার সেই সমস্যার কথাটা যদি আমরা না শুনে ডাইরেক্ট তাকে না করে দিই, তাহলে সে হয়তো একটা অন্যরকম সমস্যা সৃষ্টি করতে পারে। তো শুধুমাত্র দ্রুত কথা বলার ক্ষমতা থাকলেই হবে না, বা কঠিন শব্দ ব্যবহার করলে তো সেই সাধারণ লোকটি যে আসলো আপনার অফিসে, সে তো বুঝতেই পারবে না যে কি বলতে যাচ্ছে। বা দ্রুত কথা বলার ক্ষমতা, এটা অনেক সময় কাজে লাগে, কিন্তু প্রত্যেক কর্মচারীর মধ্যে সক্রিয় শ্রবণ, যে কি বলছে সেই শোনার ক্ষমতাটা, এবং স্পষ্টভাবে বলা যে আপনার এই কাজটা এই জন্য হবে না। তাহলে এইখানে এই অপশন সিটা হবে সঠিক উত্তর। অমৌখিক ইঙ্গিত সম্পূর্ণরূপে উপেক্ষা করা, এটা লিখিতভাবে সবসময় হয় না, তাই এটা হবে না। তৃতীয় কোশ্চেন দেখি, একটি কঠিন আলোচনার সময় যখন কোনো ব্যক্তি আত্মবিশ্বাসী এবং শ্রদ্ধাশীল উপায়ে নিজের প্রয়োজন ও অধিকার ব্যক্ত করেন, তখন তার এই যোগাযোগ শৈলীকে কি বলা হয়? আক্রমণাত্মক। আক্রমণাত্মক মানে হয় আত্মবিশ্বাসী না, সে কোনো লজিকই থাকবে না, সেটা হলো আত্মমনাত্মক, অ্যাগ্রেসিভ। তার মানে এটা হবে না। নিষ্ক্রিয় মানে তার কোনো আহ, কোনো ব্যাপারে কোনো রকম মন্তব্যই নেই, সেটা হলো নিষ্ক্রিয়, প্যাসিভ। এটাও হবে না। দৃঢ় প্রতিজ্ঞ, অকপট। এবং আছে ম্যানিপুলেটিভ, এটা তো ম্যানিপুলেটিভ হবে না, এটা হবে অপশন সি। এবার আমরা দেখে নিই ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং এর কিছু দু একটা কোশ্চেন। এবার ডিসিশন মেকিং আর তাহলে ইন্টারপার্সোনাল স্কিল আর ডিসিশন মেকিং এর মধ্যে সমস্যা কি? ইন্টারপার্সোনাল স্কিল, এটা যার যত ভালো থাকবে সে তত ভালো ডিসিশন মেকিং করতে পারবে বা প্রবলেম সলভিং করতে পারবে। তার মানে এই ইন্টারপার্সোনাল স্কিলেরই একটি বা কমিউনিকেশন স্কিলেরই একটি অঙ্গ হলো ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং। আপনার ইন্টারপার্সোনাল স্কিলের দ্বারা কিন্তু কোনো প্রবলেম সলভ করছেন না, আপনি কত ভালো করে অফিসটা চালাচ্ছেন সেটা দেখা হচ্ছে। আর ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং হলো আপনি কি করে একটা প্রবলেম অ্যারাইজ করলে সেটাকে ঠিকঠাক ভাবে সলভ করছেন। যখন আপনি একজন অফিসার হয়ে যাবেন, তখন বিভিন্ন ধরনের সমস্যা আপনার কাছে আসবে, সেটাকে কিভাবে আপনি সমাধান করছেন সেটি দেখার জন্য এই এই পরীক্ষাটা নেওয়া। তো আপনার এখানে কোশ্চেন দেখি, আপনার প্রশাসনিক এলাকায় একটি জনবহুল অংশে অননুমোদিত এবং বিপজ্জনক নির্মাণ কাজ চলছে। অনুমোদন দেয়নি, তাও বিপজ্জনক নির্মাণ কাজ করছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এর সাথে জড়িত থাকায় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে ইতস্তত বোধ করছে। এই পরিস্থিতিতে আপনার প্রথম এবং সবচেয়ে দৃঢ় পদক্ষেপ কি হবে? ধরুন আপনার যেখানে আপনার পোস্টিং হলো, সেখানে একটি জনবহুল অংশে, যেখানে কোনো অনুমোদন ছাড়াই বিপজ্জনক নির্মাণ কাজ কেউ করছেন, এবং
সেই নির্মাণ কাজের সঙ্গে কোনো প্রভাবশালী সেখানকার বড় নেতা জড়িত রয়েছে, তাহলে আপনি কি করবেন? যেহেতু পুলিশ কাজ করছে না, হস্তক্ষেপের থেকে বিরত থাকবেন, তাহলে তো প্রবলেমটা সলভই হলো না। কারণ এটা হবে না। আপনাকে প্রবলেমটা সলভ করতে হবে, শুধুমাত্র প্রভাবশালী ব্যক্তিদের ব্যক্তিগতভাবে সতর্ক করে দেওয়া। যেহেতু আপনি একজন অফিসার, তাও সেহেতু আপনার প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় থাকবেই। অনেকে হয়তো এটাই করবে, প্রভাবশালী ব্যক্তিদের বলে দিয়ে যে এখানে কাজ করার জন্য না, কিন্তু তাতে কি প্রবলেম সলভ হবে প্রশাসনিকভাবে? না। তাহলে ঘটনার বিস্তারিত তথ্য এবং আইন আইন ভঙ্গের প্রমাণ সহকারে একটি কঠোর উচ্ছেদ নির্দেশ, মানে ইভিকশন অর্ডার জারি করা এবং তার আইন প্রয়োগকারী সংস্থাকে সরাসরি কার্যকারিতা নিশ্চিত করতে বাধ্য করা। আর ডি আছে গণমাধ্যমের কাছে বিষয়টি ফাঁস করে দেওয়া। গণমাধ্যমের কাছে ফাঁস করলে এই কাজের সলভ কি হচ্ছে? সলভ হচ্ছে না। তার মানে এটা হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যে ঘটনার বিস্তারিত তথ্য এবং আইন ভঙ্গের প্রমাণ সহকারে একটি কঠোর উচ্ছেদের নির্দেশ জারি করো এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সরাসরি তার কার্যকারিতা নিশ্চিত করতে বাধ্য করা। এটা হবে অ্যান্সার। এবার দ্বিতীয় দেখি প্রবলেম সলভিং এর এবং ডিসিশন মেকিং কোশ্চেন। আপনার দলের একজন সদস্য জটিল কাজে বারবার ভুল করছেন, ফলে পুরো প্রকল্পের সময়সীমা ঝুঁকিতে। তাই তিনি চেষ্টা করছেন কিন্তু তার কাজটি আয়ত্ত করতে পারছেন না। আপনি কি করবেন? ধরুন আপনি একজন অফিসার, আপনার দুয়ারে সরকার চলছে, সেখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন করার জন্য একজনকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু সে রেজিস্ট্রেশন করতে পারছে না, সমস্ত কিছু মেনটেন করতে পারছে না। তখন আপনি কি করবেন? তাকে অবিলম্বে কাজ থেকে বরখাস্ত করবেন, অন্য দক্ষ কর্মীকে দেওয়া, অন্য দক্ষ কর্মীকে দিয়ে দিবেন, না কাজটি ভালোভাবে করতে শেখার জন্য তাকে অতিরিক্ত সময় ও সংস্থান না দিয়ে চূড়ান্ত সময়সীমায় হুমকি দেওয়া, তার জন্য একটি অতিরিক্ত মেন্টর বা প্রশিক্ষকের ব্যবস্থা করা এবং তার কাজটি অন্য একজন কর্মীর কাছে পুনর্বিন্যাস করা যাতে সময়সীমা বজায় থাকে। আর ডি, সম্পূর্ণরূপে কাজটি সেই কর্মীর উপর ছেড়ে দেওয়া দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা। তাহলে যদি আমরা অপশন এ দেখি, তাকে অবিলম্বে বরখাস্ত করা এবং কাজটি অন্য দক্ষ কর্মীকে দেওয়া। না, তাকে তো বরখাস্ত করা যাবে না, তাকে দিয়েও, যেহেতু সে সরকারি কর্মী, তাকে দিয়েও কাজ করাতে হবে। তাহলে এটা হবে না। কাজটি ভালোভাবে করতে শেখার জন্য অতিরিক্ত সময় বা সংস্থান চূড়ান্ত সীমার হুমকি দেওয়া। হয়তো এটাই ওনাকে করবেন যে, ভাই তোমাকে কাজটা উঠাতেই হবে, ফটাফট কাজটা করে দাও। কিন্তু এটা সঠিক নয়। তাহলে কি হবে? তার জন্য একটি অতিরিক্ত মেন্টর বা প্রশিক্ষকের ব্যবস্থা করে দেওয়া এবং তার কাজটি অন্য একজন কর্মীর কাছে পুনর্বিন্যাস, রিঅ্যালোকেট করা যাতে সময়সীমা বজায় থাকে। মানে অন্য একজনকে মেন্টর দেওয়া, যাতে হ্যাঁ আপনি এইভাবে কাজটি করলে তাড়াতাড়ি হবে। আর অন্য আরেকজন কর্মীর কাছে বলে দেওয়া যে এরকম এরকম এই সময়ের মধ্যে এই কাজটি যাতে হয়, বা আরো দুজন কর্মী নিয়োগ করে দেওয়া। যাই হোক, সম্পূর্ণ কাজটি সেই কর্মীর উপর ছেড়ে দিয়ে শেষ মুহূর্তে, এটা তো হবেই না। কারণ এখানে অপশন হবে অপশন সি। নমস্কার।